কয়েকদিনের প্রেক্ষাপটটা ভাইয়া একটু ভিন্ন। আহ বাংলাদেশের বর্তমানে একটা প্রচলিত শব্দ আছে ভাইয়া, গুপ্ত, যেটা আমি কয়েকদিন ধরে দেখছি যে এই গুপ্ত শব্দটা আপনার সাথেও জোড়ানো হয়েছে। যদিও এটার মূল কারণ হিসেবে ভাইয়া ধরা যেতে পারে যে আপনার নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট, সেখানে দেখা যায় যে 4 আগস্ট 2024-এ আপনার নামের সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল এরকম যে আগামীকাল মার্চ ফর ঢাকা, এটাই হবে ফাইনাল খেলা, এরকম একটা পোস্ট ছিল। আরো একটা পোস্ট ছিল এরকম যে সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করা হচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীকে হত্যা করার দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে বা এটার হিসাব আওয়ামী লীগকে দিতে হবে। সো এই যে ব্যাপারগুলা, এবং আমি কিন্তু ভাইয়া তাছাড়াও দেখেছি জুলাইতে আপনি শেখ হাসিনার বা আওয়ামী লীগ দলের হয়ে যেভাবে রাজপথে সংগ্রাম করেছেন গুপ্তদের বিরুদ্ধে, জামাতি বটবাহিনীদের বিরুদ্ধে, এটাও দেখেছি। এখন এই দুইটা ব্যাপার ভাইয়া একদমই ঘোলাটে হয়ে যাচ্ছে আমার কাছে এবং আমার সাথে যারা যুক্ত আছেন সবার কাছেই। এই ব্যাপারটাতে যদি একটু ক্লিয়ার করেন ভাইয়া যে আপনার অবস্থানটা আসলে 5ই আগস্টের আগে কোথায় ছিল, বা এই পোস্টগুলোর সাথে আপনার সম্পৃক্ততা কি? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এবং আপনার যারা দর্শক শ্রোতা আছে সবাইকে ধন্যবাদ। আসলে আলোচনাটা আসলে আমি আসতে চাই না, খুব ব্যস্ত ছিলাম, বাট তারপরেও যেহেতু আপনি এই বিষয়টা নিয়ে আসছেন এই জন্য মনে করলাম যে না, যেহেতু আমাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, আমার দিকে আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি মনে করি যে এটা আমাকে পরিষ্কার করা উচিত। আর আমি আমার সততার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে আমি মনে করি যে 100% আমি আমার এটা পরিষ্কার করা উচিত, এবং আমি আমার জায়গা থেকে পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, প্রথমত শুরু করার আগে আমি বলবো যে প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনেরা, বঙ্গবন্ধুর যত সৈনিক আছেন সবাইকে বলবো যে আজকাল যুগে দেখেন 5ই আগস্টের পূর্বে কিন্তু আমাদের বিরুদ্ধে এরকম সোশ্যাল মিডিয়াতেই ষড়যন্ত্র করে, বঙ্গবন্ধু কন্যার নামে ষড়যন্ত্র করে বিভিন্ন ধরনের ফেক মিথ্যা গুজব কিন্তু ছড়ানো হয়েছিল। কি হয়েছিল? যে আয়নাঘর আছে, আয়নাঘর আছে, আদৌ কোথাও আয়নাঘরের কোনো অস্তিত্ব নেই। ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছিল 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, স্টুডেন্টদের কোনো কাজ নেই, কিন্তু আসলে মিথ্যা। এটি বঙ্গবন্ধু কন্যাকে ভিক্টিমাইজ করার জন্য, আওয়ামী লীগকে ভিক্টিমাইজ করার জন্য এগুলো করা হয়েছিল। ফেসবুকে প্রচারণা চালানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চলছে। আপনারা দেখছেন 5ই আগস্টের ঘটনায় বা পূর্বে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা গিয়েছে, একজনও মারা যায়নি। এগুলো ছিল একটা পরিকল্পিত, একটা সিন্ডিকেটের পরিকল্পিত জামাত শিবিরের একটা প্রপাগান্ডা, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ধ্বংস করার জন্য। একইভাবে 5ই আগস্টের পরবর্তী সময় কেউ কেউ বিভিন্ন জন বিভিন্ন উদ্দেশ্যে শেখ হাসিনার পরীক্ষিত যারা সৈনিক, 111-এর পরীক্ষিত সৈনিক, তাদেরকে ধ্বংস করার জন্য জামাত কিছু কার্ড ছেড়ে দিয়েছে, আর আমাদের দলের কিছু লোভী মানুষ হিংসা প্রতিহিংসা রাজনৈতিক গ্রুপিং এর বশবর্তী হয়ে এগুলো বিভিন্নভাবে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। কিন্তু সাধারণ নেতাকর্মীদের এখানে কোনো দোষ নাই, কারণ তারা বুঝে না, এটা বের করার মতো সক্ষমতা অনেকেরই নাই। আমি আপনাকে বলি, সবার উদ্দেশ্যে আমি বলছি, বন্ধুরা, আপনারা আমার ভাই, আপনারা শুধু আমার ফেসবুকটা ভেরিফাইড, এবং এখানে গেলে আপনি 2024 সালের আগে পরে সব পোস্ট আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন। এই যে আমার বিরুদ্ধে যে ফটো কার্ডটা ছাড়া হলো, এটার কি কোনো লিঙ্ক আপনারা পেয়েছেন? এটা কিন্তু কোনো লিঙ্ক না, আপনারা যদি একটু ভালোভাবে যাচাই করতেন পেয়ে যেতেন। এটা একটা কার্ড বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এই কার্ড ইচ্ছা করলে প্রতি মিনিটে আপনি একটা করে বানাতে পারবেন একজনের নামে। সো আপনারা যদি একটু স্মার্ট হইতেন, আধুনিক যুগে আপনারা তরুণ প্রজন্ম যারা আছেন, আপনারা যদি এরকম পরিস্থিতি ফেস করতে চান, ষড়যন্ত্র ফেস করতে চান, যার বিরুদ্ধে অভিযোগ উঠবে তার ফেসবুকে ঢুকবেন, ঢুকে অটোমেটিক্যালি আপনি গাটলে 10 মিনিট ব্যয় করলে আপনি তার খবরটা পেয়ে যাবেন। তো আপনারা এটা না করে হয়তো বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, সেটাকে আপনারা আমলে নিয়েছেন, এবং আমলে নিয়ে হয়তো আপনারা আবেগের বশবর্তী। আপনাদের প্রতি আমার কোনো দুঃখ নাই, ক্ষোভ নাই, আপনারা ভুল বুঝেছেন। আর আমি মনে করি যে এজ এ ভিকটিম হিসাবে আমার সেটা প্রমাণ করার দায়িত্ব আমার, আমি প্রমাণ করছি। আপনারা দেখেন যে 4 আগস্ট 2024 সালে যে পোস্ট হয়েছে, এই পোস্টটা আপনারা ফেসবুকের জন্য দেখলাম। এখানে আমি 4 আগস্টে 2024 সালে আমি পোস্ট করেছি, ঝড় বৃষ্টি আদালতে আমরা আছি তোমার সাথে। এই যে এটা আমার ফেসবুক, ভেরিফাইড ফেসবুক, এটা দেখেন, এই যে। জি ভাইয়া, দেখা যাচ্ছে।
নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে 26শে জুলাই বাংলাদেশে যখন ভাঙচুর চলে, জামাত শিবির যখন বাংলাদেশে ভাঙচুর করে, তখন আমরা যুক্তরাজ্যে একটি প্রতিবাদ সমাবেশ করেছিলাম। প্রতিবাদ সমাবেশটি ছিল 29শে জুলাই, আর সেটার জন্য পোস্টার করা হয়েছিল। 26শে জুলাই থেকে প্রচারণা শুরু হয়েছিল যে প্রতিবাদ সমাবেশ করা হবে। এই যে দেখেন আমি পোস্ট করেছি 26শে জুলাই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যোগ দিন। আশা করি প্রিয় দর্শক শ্রোতা সবাই দেখতে পাচ্ছেন। এই যে আপনাদের জন্য একটু বেশি সময় আমি ধরে রাখলাম যাতে আপনারা ক্লিয়ার বিষয়টা দেখতে পারেন। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে আপনার। আমি আরেকটু সময় নিব আপনার কাছ থেকে। 28শে জুলাই বঙ্গবন্ধু কন্যা উনি 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছিলেন, যারা ওই সময় আহত হয়েছিল, হসপিটালে দেখতে গেছিলেন এবং সহায়তা করেছিলেন। তো সেটা আমি 28শে জুলাই এই কার্ডটা আমি পোস্ট করেছি যে মানবতার মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 34 জনের জন্য মানবিক সহায়তা দিয়েছেন। হ্যাঁ ভাইয়া, আপনি যখন ক্লিয়ার হবেন তখন আমাকে বলবেন, আমি সরাবো। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আমার মনে হয় আমার সাথে যারা আছেন, যারা আমার লাইভে যুক্ত আছেন, তারা অবশ্যই ব্যাপারগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তারপরে 4ই আগস্ট জনাব সজীব ওয়াজেদ জয় একটি কার্ড করে ছেড়ে দিয়েছিলেন যে স্ট্যান্ড উইথ শেখ হাসিনা, বাংলাদেশ অ্যাটাক, বাংলাদেশ আন্ডার অ্যাটাক। ওটা উনি ছেড়েছিলেন এবং ওইটা আমরা যারা আছি নেতাকর্মীরা সবাই ছেড়েছিলাম। সেই কার্ডটা 4ই আগস্ট আমি ছেড়েছি। এই যে দেখেন, একটু আপনি দেখেন তারিখ সহ। হ্যাঁ ভাইয়া, আমার ফেসবুক, জি ভাইয়া, দেখা যাচ্ছে। ফেসবুক থেকে আমার লাইভ পোস্ট গুলো আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। তারপরে 3 আগস্ট 2024 সালে একটা পোস্টার হয়েছিল যে প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব বাদ, অস্তিত্বের প্রশ্নে আমরা প্রস্তুত, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনার কর্মী। এটা একটা আওয়ামী লীগ একটা পোস্টার করেছিল। এই পোস্টারটা আমরা সবাই ছেড়েছিলাম 4ই আগস্ট। হ্যাঁ স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়া, জি বোঝা যাচ্ছে আমরা প্রস্তুত। হ্যাঁ, তারপরে লাস্ট হচ্ছে যে আমার বিরুদ্ধে আশ্চর্যজনক ভাবে একটা কার্ড ছেড়ে দেওয়া হয়েছে যে আমি নাকি এক দফার পক্ষে পোস্ট দিয়েছিলাম। তো আমার মনে হয় যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আরেকটু সচেতন হতে হবে, স্মার্ট হতে হবে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, 26 বছরের রাজনৈতিক ক্যারিয়ারের একজন মানুষ, শেখ হাসিনার পক্ষে 111 এর নেতৃত্ব দেওয়া একজন মানুষ শেখ হাসিনার বিপক্ষে পোস্ট দিবে যে এক দফার পক্ষে আপনার রাস্তায় আসুন। কি লাভ তার? কি এটা একটা কমন সেন্সের একটা বিষয় ছিল, বাট এটাও আমাদের নেতা কর্মীরা সেটা করতে ব্যর্থ হয়েছে আমি মনে করি। বাট আমি তাদেরকে দোষারোপ করবো না। এক দফা 4ই আগস্ট যেটা হয়েছিল, আমরা একটা পোস্টার করেছিলাম তাদের এক দফার বিপরীতে, সারা বাংলায় খবর দে, এক দফার কবর দে, এই লড়াইয়ে জিতবে কারা? শেখ হাসিনার সৈনিকরা। একটু ভালো করে দেখেন এটা। হ্যাঁ ভাইয়া, আপনার এই পোস্ট আমি দেখেছি এবং আমার মনে হয় এখানে যারা আছেন, যুক্ত আছেন, তারা অনেকেই এই পোস্ট দেখেছেন। দেখেছেন যে 4ই আগস্ট এই পোস্টটা আমার এখান থেকে ছিল। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। এখন আরো আছে। আর 16ই জুলাই ছিল বাংলাদেশ ছাত্রলীগ একটা লোগো আমি পোস্ট করেছিলাম, এক জনমের ভালোবাসা, যেহেতু আমি ছাত্রলীগের। হ্যাঁ হ্যাঁ, আছে। ঠিক আছে। আর হচ্ছে আমার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে সাবরিনা, যে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমি নিয়মিত লাইভ করতাম তখন, নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য, শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য নিয়মিত লাইভ করতাম। কিন্তু ফেসবুকের একটা নিয়ম হচ্ছে 28 দিন পরে বোধহয় লাইভ গুলো ডিলিট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন আর এই জিনিসটা আমি অনুধাবন করি না, রিয়েলাইজ করি না, এটা সেভ করেও রাখি না। এটা সেভ করে রাখলে হয়তো ভালো হতো, হয়তো কারো না কারো এখানে আমার এই লাইভটি যারা দেখছেন হয়তো ওই লাইভ গুলো বিভিন্ন জনে আমার এখান থেকে নিয়ে ছেড়েছেন। তো কারো এখানে যদি থেকে থাকে আমাকে এগুলো পাঠায় একটু সহযোগিতা করবে। তো এখন ব্যাখ্যায় আসি। হ্যাঁ, আপনারা এতক্ষণ যারা দর্শক শ্রোতা যারা ছিলেন তারা প্রমাণ সহ দেখেছেন যে আজকে আমার মতো লোক, আমি মনে করি যে যারা আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য 111 শেখ হাসিনার জন্য জীবন দিয়ে যারা কাজ করেছে, শেখ হাসিনাকে বাংলাদেশে 111 এর পরে যারা প্রধানমন্ত্রী করেছিলাম, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা 3-4 জন এসে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলাম। তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাকেও আজকে আপনাদের সামনে এই প্রশ্নের সম্মুখীন হইতে হয়, ফটো কার্ড নিয়ে, গুপ্ত নিয়ে, শিবির নিয়ে, এগুলো নিয়ে। যাক, তারপরে সমস্যা সত্য সবসময় সত্য,
চিরন্তন সত্য, সেটা আমি ফেস করার জন্য যদি শুধু 1000, 2000, 5000 না, যদি পৃথিবীর সমস্ত মানুষও এটা নিয়ে কথা বলে আমার বিপক্ষে যায়, তারপর আমি হিমালয়ের মতো অটল থাকবো এবং আমি সেটা বলে যাব। কারণ আমি জানি, আই নো হু আই এম, আমি জানি আমি কে এবং আমি কি করেছি। এটা নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত না, শুধু কষ্ট পাই এই কারণে মাঝে মাঝে যে চিন্তা করেন যে আমাদের মতো লোকদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ফাঁদ পাতা হয়, আর আমাদের এই দলের নেতা কর্মীরা আবার সেটাকে না বুঝে তখন আমরা কোথায় যাব, যাওয়ার জায়গাটা কোথায়? আমাদেরকে ভবিষ্যতে আরো এরকম করা হবে। এই যে কার্ডটা খেলা হয়েছে গুপ্ত, এখন আপনারা কি করবে জানেন? যে জামাত শিবির যে কার্ডটা গুপ্ত, যেই বিষয়টা ইম্পোজ করা হয়েছে, মাঠে আনা হয়েছে, এখন আপনি কি করবেন? শুধু এটা না, আজকে আপনি দেখবেন ভবিষ্যতে আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এমপি ক্যান্ডিডেট আরেকজনকে গুপ্ত বলে দিবে, একজন পদপ্রত্যাশী ক্যান্ডিডেট আরেকজনকে গুপ্ত বলে দিবে, আরেকজনকে গুপ্ত বলে দিবে। এই যে একটা কাদা ছোড়াছুরির কালচার শুরু করে দিল, এটা আমার ক্ষেত্রে হয়েছে, তারা এটা চলতেই থাকবে। তো আমি মনে করি আমাদের যারা বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শে যারা রাজনীতি করি, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, এসে রাজনীতি করতে হবে। আপনি আপনার কাজ দিয়ে রাজনীতি করুন। আমাকে যে এটি বলছেন, আমি একটি কথা বলি, আমি 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। পুরো বিরোধী দলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রীর জন্য লড়াই করে আমি লন্ডনে চলে আসছি বারেট ল করার জন্য। তো যদি আমার এরকম ধান্দা থাকতো, তাহলে আমি বাংলাদেশে থাকতাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সিনিয়র নেতা ছিলাম, আমি কিছু করতে পারতাম না? অবশ্যই করতে পারতাম। আমি সরকার দল হয়েছে, আমি লন্ডন চলে আসছি পড়াশোনা করার জন্য। পুরা সরকার দলের সময়টুকু আমি লন্ডনে বিভিন্ন কাজে বিভিন্নভাবে আর যাওয়া হয় নাই। আর রাজনীতিতে সরকার দল ওইরকম সম্পৃক্ততার প্রয়োজন মনে করি না। যখনই আবার দেখেছি আবার বঙ্গবন্ধু কন্যা বিপদে পড়েছে, তখনই জীবনের সবকিছু ছেড়ে দিয়ে আবার দলের হাল ধরেছি। এটাই আমার চরিত্র। আবার যখন আওয়ামী লীগ কোনদিন ক্ষমতা আসবে, আওয়ামী লীগের ধারে কাছেও যাবো কিনা সেটা আমি এখন জানি না, সিদ্ধান্ত নিয়ে ডিসাইড করিনি। তো এখন আসেন যে ফটো কার্ডের যে বিষয়টা, আমার যে এইগুলো করা হচ্ছে, আমার দর্শক শ্রোতা ভাই বোন, আমার দলের নেতা কর্মীদেরকে যারা আমাকে অভিযোগ করেছেন তাদের কাছেও প্রশ্ন, যারা সন্দেহ প্রকাশ করেছেন তাদের কাছে, সবার কাছে আমার প্রশ্ন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নাই, দুঃখ নাই, আপনারা আমার ভাই বোন। আচ্ছা, আপনারা তো এই কাজটা করলে পারতেন সহজে, যে সত্য মিথ্যাটা আপনারা কিভাবে যাচাই করবেন। নাম্বার 1, আপনারা যে কাজটা করতে পারতেন, আমার আইডিতে ঢুকে গেটে গেটে ধীরে ধীরে আপনারা সবগুলো পোস্ট দেখতে পারতেন যে কখন কোন পোস্ট করেছি। এটা ইজি কাজ ছিল। তারপরে ফটো কার্ড যে বানানো হয়েছে, এটা লিঙ্ক কিন্তু কোথাও নাই, কার্ডগুলো বানায়া ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা, আমার লিঙ্ক আছে, আমি এগুলো রিপোস্ট করেছি, ওই লিঙ্কে গেলে ইজিলি আপনারা দেখতে পারতেন। তারপরে আরেকটা বিষয় আপনাকে বলি, যে বানানের ক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, অন্তত একটা পরীক্ষা দিয়ে তো আমাকে ভর্তি হইতে হয়েছে। ওই পোস্টগুলোর মধ্যে দেখবেন যে লেখা হয়েছে বানান, জীবন বানান লেখা হয়েছে রশ্মিকার দিয়ে, জীবন বানান লেখা হয়েছে। তো আমার মতো মানুষ তো, আমি সাধারণত ছোটখাটো ভুলগুলো করতে পারি না, আপনিও করবেন না, কেউ করবে না, যারা অন্তত ইন্টার পাস করছে তারা এই ভুলগুলো করবে না। তো এই যে বানান ভুলের বিষয়গুলো, এগুলো থেকেও আপনারা বলতে পারতেন যে সালাউদ্দিন ভাইয়ের মতো লোক তো এরকম কাঁচা লেখা লিখতে পারেন না। তারপরে আরেকটা জিনিস দেখতেন যে 28শে জুলাই ওইখানে যে কার্ড বানানো হয়েছে, 28শে জুলাই আমার কার্ড লাল বানায় দেওয়া হয়েছে। তো আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, আধুনিক যুগের মানুষ, আপনারা যদি একটু স্মার্ট না হন, একটু আন্ডারস্ট্যান্ডেবল না হন, তাহলে আপনারা কিভাবে এই জামাত শিবিরকে আপনারা প্রতিহত করবেন? আপনাদেরকে এই ব্যাপারে একটু স্মার্ট হতে হবে, একটু অ্যাডভান্স হতে হবে। 28শে জুলাই যদি আমি আমার প্রোফাইল লাল করে থাকি, তো তাহলে তো আপনারা দুইটা জিনিস, এক হচ্ছে পরবর্তীতে আমি মিছিলে গেলে আমার লোকজন আমার পিটাইতে পারে, তুই তো লাল করছিস। আর সেকেন্ড হচ্ছে যে আপনি যখন চেঞ্জ করবেন, আপনার প্রোফাইলে যদি কোনো কিছু চেঞ্জ করেন, তখন এটা প্রোফাইলের মধ্যে থাকে যে এত তারিখ সে এটা চেঞ্জ ইজ প্রপার পিকচার এত তারিখ। তো এটা তো আপনারা বের করতে পারতেন, কিন্তু আপনারা তো এতটুকু এটা করেন নাই। এটা করতে হবে। আপনাদের দলের ভাই বোনদেরকে, আমি কাউকে খাটো করছি না, জ্ঞানও দিচ্ছি না, আপনাদেরকে যখন বড় কোন রাজনৈতিক ব্যক্তি আপনার বিরুদ্ধে, আপনি যদি কোনো রাজনৈতিক বড় নেতা হন, আপনার বিরুদ্ধে সে অভিযোগ কালকে উঠতে পারে, আপনি সেটা প্রমাণ করবেন কিভাবে বা জবাবদিহিতা করবেন কিভাবে? এগুলো সহজ, এগুলো আপনাকে একটু স্মার্ট হতে হবে, একটু ব্রেন খাটাতে হবে। ইজি, আপনি 28শে জুলাই আমি প্রোফাইল পিকচার লাল করছে কিনা কালো করছে কিনা সেটা আপনি ইজিলি দেখতে পারতেন। আপনার প্রোফাইলে ঢুকে চেঞ্জ হয়েছে, এত তারিখ চেঞ্জ হয়েছে, আর প্রোফাইল পিকচার এরিয়াটা কত সম্ভবত চেঞ্জ করে। কিন্তু ভাইয়া এখানে আরো একটা বিষয় আছে যে প্রোফাইলটা যে তারিখে চেঞ্জ করা হয়েছে, প্রোফাইলটা কিন্তু চাইলে আবার ডিলিটও করে দেওয়া যায়।
হ্যাঁ, প্রোফাইল পিকচার চাইলে ডিলিট করে দেওয়া যায়। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন, ডিলিট করে দেওয়া যায়। বাট আমি আপনার যে অতীতে আমার যে সবগুলো যেই পোস্ট আছে, সেই পোস্ট থেকে তো আপনারা এইটুকু অন্তত পক্ষে বোঝা যায় যে আচ্ছা আমি আপনাকে বলি, আপনি যদি বলেন যে ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে, ধরুন আমি ডিলিট করেছি, আমি সরকারের পক্ষে, এখন যারা আছে তাদের পক্ষে ছিলাম, তাদের আমি বাংলাদেশে যে মাস্তানি করতাম, দাদাবাজি করতাম, সরকার দল তাদের পক্ষে তো থাকার কথা, মাস্তানি করতাম, চাঁদাবাজি করতাম, যেরকম মব হয়েছে মব করতাম, ব্যাংকে যেতাম, ডাকাতি করতাম, টাকা ইনকাম করতাম, তো আমি কেন এখন নিজের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে আমি দলের জন্য কাজ করতেছি? এই প্রশ্নটা তো আপনারা করতে পারতেন। রাইট ভাইয়া। হ্যাঁ, আমি কেন আবার বিরোধী দলের হাল ধরবো কেন? আমি ঠিক আছে, তখন যদি এরকম থেকে থেকে এখন বাংলাদেশে যাবো বীর দর্পে গিয়ে আমি চাঁদাবাজি করব, ব্যবসা করব, বাণিজ্য করব। আর আমি যদি এই কাজ করে থাকি, কথা আরেকটা প্রশ্ন, আপনারা সবাই মনে হয় সম্ভবত অবগত আছেন এই বিষয়টা, আপনারা জানেন যে সবাই জানেন যে আমার 5 তারিখে বিকেলে আমার বাড়িঘর ভেঙে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে আমার মা বাবা। আজকে প্রায় 18 মাস, সম্ভবত 18 মাস নাকি 5 তারিখ থেকে, আচ্ছা যাক, যত মাসই হোক, আমার বাবা মা এখনো বাড়িতে যাইতে পারে না, ঢাকায় একটা বাসার মধ্যে ফ্ল্যাটে পলাতক অবস্থার মধ্যে আছে, হয়রানির ভয়ে যায় না। তো তাহলে আমার বাড়িঘর 5 তারিখে কেন পুড়ে দেওয়া হলো, এই প্রশ্নটা কি আপনারা একবার করেছেন? যে ওনার বাড়িঘর পুড়ে দিল, ওনার সবকিছু শেষ করে দিল, বাবা মা এতদিন যাবৎ পলাতক, তো তাহলে কেন আপনারা এই প্রশ্নগুলো, আপনারা এটা তো জানেন যে আমার বাড়িঘর, এটা ব্যাপক আলোচিত হয়েছে যে ব্যাপক বাড়িঘর পুড়ে দেওয়া হয়েছে, আমার বাবা মা পলাতক। তো তাহলে তো এখন আমার বাংলাদেশে আমার বাবা মা পলাতক কেন? আমার বাবা মা তো এলাকার মধ্যে চেয়ারম্যান মেম্বার এমপি হওয়ার কথা ছিল, যদি আমার এরকম অবস্থান থাকতো, তখন দলের বিপক্ষে ওদের পক্ষে যদি অবস্থান থাকতো, তো আমার বাড়িঘর পড়ার কথা ছিল না। তো এই বিষয়গুলো আসলে জাস্ট হচ্ছে যে ট্রাম্প কার্ড ছাড়া হয়েছে আমাদেরকে বিব্রত করার জন্য, আমাদের ক্ষতি করার জন্য। আর আমাদের দলের ভাই বোনদেরকে বলবো যে এইগুলো আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন না হই, এবং এগুলো যদি সহজ একটু যদি স্মার্ট না হই, খালি একজন একটা পোস্ট দিল, আমি এটা শেয়ার করে দিলাম, আমিও বলে দিলাম এমুকে এমুক এমুক এমুক, তাহলে আপনি কি করছেন জানেন? পক্ষান্তরে আপনি আপনার নিজ দলের ক্ষতি করছেন, নিজের ভাইদেরকে, যারা দলের ডেডিকেটেড নেতা কর্মী, তাদেরকে আপনি শেষ করে দিচ্ছেন। তো এটাই বলবো, আপনারা কোনো কিছু বলার আগে, কাউকে অভিযোগ করার আগে একটু যাচাই বাছাই করবেন। এটাই ভাইয়া, আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, অ্যান্ড অনেকেই হয়তো বা বুঝতে না পেরেও পোস্ট করে। আমার সাথে যারা আছেন, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, যারা আমার সহযোদ্ধা আছেন, তারা অনেকেই দেখলাম যে এই বিষয়টা নিয়ে পোস্ট করছে। অ্যান্ড যখন আমি এই সন্ধ্যায় আপনাকে নিয়ে লাইভ করার বিষয়টা আমার পেজে পোস্ট করলাম, তখন আমার কাছে অনেক মেসেজ এসেছে আহ আমি কেন আপনাকে নিয়ে লাইভ করব, আপনি তো একজন গুপ্ত। তো আমি তাদেরকে ইনভাইট করেছি যেন অবশ্যই আজকের আমার লাইভের সাথে থাকে। আমি চেয়েছি যে এই ব্যাপারগুলো তাদের কাছে তুলে ধরার জন্য। তারা হয়তো বা ভাইয়া না বুঝে, না জেনে অনেকেই অনেক ধরনের পোস্ট করে ফেলেছে। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু ভাইয়া, আমি যদি এখানে আপনার কাছে একটু জানতে চাই যে এই টোটাল বিষয়টা, আমরা যারা আছি, আমরা তো না জেনে না বুঝেই হয়তোবা অনেক পোস্ট করেছি, আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু আমাদের যারা আহ উপরে যারা আমাদেরকে পরিচালনা করছেন, যারা আপনাকে নিয়ে পোস্ট করছেন, তাদেরকে যারা পরিচালনা করছেন, তারা কেন আপনার উপরেই ক্ষিপ্ত হলেন, বা আপনাকে কেন এই ব্যাপারগুলোতে ইনভলভ করছে যে গুপ্ত ট্যাগ দিচ্ছে? না, এখানে দুইটা বিষয় হচ্ছে। একটা হচ্ছে যে আমি যতটুকু জানি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে আমার দু একজনের সাথে কথা হয়েছে বা এই ব্যাপারে হয়েছে, যেটা যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের লোক বা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে পেলে ছাত্রলীগ করে, এইরকম কেউ এটা পোস্ট করেনি। মানে রাজনৈতিক ভাবে যাদের একটা অবস্থান আছে, তারা কেউ এটা নিয়ে প্রশ্ন না। এটা হচ্ছে একটা ব্ল্যাকমেল করা হয়েছে, ঠিক আছে? ধরেন আপনার তৃণমূলের সাধারণ, আওয়ামী লীগ তো তৃণমূলের সংগঠন, সাধারণ একদম খেটে খাওয়া মানুষের সংগঠন। তো তৃণমূলের যারা সাধারণ মানুষ, তাদের উপরে এই কার্ডটা ছেড়ে দেওয়া হয়েছে। তো তারা, তাদের আবেগের প্রশ্ন ছিল, এখানে জড়িত ছিল। আপনার আর দেখেন এটা কত প্রি প্ল্যান। দেখবেন যে ওই ঘটনার পরে ওইখানে আপনার কতক্ষণের মধ্যে আপনার কি সুন্দর করে ডিজিটাল কার্ড করে ছেড়ে দেওয়া হয়েছে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনে করেন যে আপনার ডিজিটাল কার্ড করে একটা চক্র সংঘবদ্ধ ভাবে ছেড়ে দিয়েছে। এখন চিন্তা করেন যে এরা কত প্রি প্ল্যান করে সংঘবদ্ধ ভাবে এই প্রচারণাটা করেছে, ঠিক আছে? আপনার হয়তো প্রশ্ন থাকতে পারে যে তাইলে এটা কেন করেছে, কেন করেছে আমি বলি।
যদি কেন বলেন এটার ব্যাখ্যা আমি কাউকে ব্লেম দিব না, জাস্ট শুধু কারণটা বলবো। যে নাম্বার ওয়ান হচ্ছে যে জামাত শিবির বা জামাত বিএনপি যে কাজটা করছে সেটা হচ্ছে, জামাত যেটা কাজটা করছে সেটা হচ্ছে যে একটা কার্ড আপনার খুব অ্যাক্টিভকে 5 তারিখ থেকে, একদম ঠিক 5 তারিখ থেকে খুব অ্যাক্টিভকে দলের জন্য কাজ করছে। অনেক দীর্ঘদিন তো আপনি অনেকে খুঁজেই পান না, ফেসবুকেই পাওয়া যায় না, ঠিক আছে। একদম 5 তারিখ থেকে আমি একদম সবকিছু ছেড়ে দিয়ে আমি লেগেছি। তো এখন আমাকে যদি আমার মতো একজন মানে লোককে যদি থামানো যায়, এটা একটা তাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। এই জন্য এই কার্ডটা ছেড়ে দেওয়া হয়েছে। এখানে তারা পরিকল্পিত হবে টাকা পয়সা খরচ করে প্রচারণা এগুলো করেছে। আর দ্বিতীয় কথা, আপনি রাজনীতি করেন, সভাপতি আপনি যখন রাজনীতি করবেন, আপনি যখন একটা ভালো জায়গায় থাকবেন, আপনার হয়তো সংসদ সদস্য হওয়ার একটা প্রবণতা থাকতে পারে, আপনার হয়তো যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা মনে করতে পারে সে তো অনেক সামনে চলে আসছে, সেটাতে আমরা তো পিছনে পড়ে যাচ্ছি, তার থামাইতে হবে। এটা হইতে পারে আপনি যেখানে রাজনীতি করি, লোকাল যুক্তরাজ্যে রাজনীতি করি, সেখানে একটা প্রতিযোগিতা থাকতে পারে। কেউ কেউ মনে করতে পারে যে তাদের আধিপত্য বা তাদের পারফরমেন্স যেটা আমার পারফরমেন্স বেশি হচ্ছে, এই হিংসা থাকতে পারে। তারপরে অনেকে মনে করেন যে দীর্ঘদিন যাবৎ চুপ ছিল, হঠাৎ করে মনে করেন যে অনেকে আছে, আমরা আছে, অনেকে আছে আপনি এত ভালো এটাই দেখতে পারি না, আপনি এত ভালো করতেছেন এটা দেখতে পারি না, মানে এটা সহ্য হয় না। বিভিন্ন প্রেক্ষাপটের সমন্বয়ে ছোট 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 করে এই অবস্থাগুলো সৃষ্টি হয়। তো আমি সবাইকে বলবো যে আপনার কারোর প্রতি কোনো দুঃখ ক্ষোভ অভিমান নাই, বিকজ অভিমান নাই এই কারণে, দুঃখ নাই, ক্ষোভ নাই, অভিমানও নাই, কিছু বলবো না, দুইটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে যে আমি আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশে যাব, আওয়ামী লীগ থেকে আমাকে একদম ধন সম্পদ পাহাড় করে দিব, বাংলাদেশে গিয়ে আমি এটা করবো সেটা করবো, এই চিন্তা ভাবনা মেন্টালিটি কখনো আমার নাই। সো আই ডোন্ট কেয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার সততার জায়গা, আদর্শের জায়গা থেকে 100% কারেক্ট আছি। তো পৃথিবীর কে কি বললো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমি জানি যে 111 এর সময় আমি জীবনের ঝুঁকি নিয়ে 111 এর সময় নেত্রীর জন্য কি করেছে সেটা প্রমাণিত, আপনি দেখেছেন। পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেবেলারা ব্যাপক হারে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত যে 111 এর ছবিগুলো এগুলো শেয়ার করেছে। আমি আমার আম্মার স্বর্ণ 3 দফা বিক্রি করেছি এই 111 এর সময়, 3 দফা বিক্রি করেছি এই আন্দোলনের জন্য। এই গল্প তো আমাদের জানা ছিল না ভাইয়া, একটু ক্লিয়ার করেন আমাদেরকে, একটু গল্পটা শোনান। হ্যাঁ, গণমার শোনা তো। 111 এর সময় যখন সেনাবাহিনী যখন হয় প্রথমবার, যেটা হইলো যে গল্পটা বলি, যে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশে আসতে দিবে না 111 সরকার। এটা আমরা সবাই, হ্যাঁ, তখন বিবিসিতে খবর আসে, খবর হয় যে বঙ্গবন্ধু কন্যাকে আসতে দিবে না, ফ্লাইটে আসতে দিবে না। এই কথা শোনার পরে তাৎক্ষণিকভাবে আমরা 8 থেকে 9 জন, 8 জন বা 9 জন এরকম শাহবাগে ফুলের দোকানের এখানে এসে তাৎক্ষণিকভাবে আমরা মিছিল করেছি। 8-9 জন মিছিল করে ব্যাপক, এটা বলা ঠিক হবে কিনা জানি না, ব্যাপক ভাঙচুর টাংচুর করেছি তখন 8-9 জন। তখন আমাদেরকে সেনাবাহিনী হন্য হয়ে খুঁজতেছিল। তখন আমি এক রাত এক জায়গায় ছিলাম। ওইখান থেকে পরের দিন আমি বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে আসি, এখন টাকা তো নেই বা টাকা তো নেই বাড়ি থেকে। তো তখন কি হয়েছে, আম্মা বলতেছে যে তোর অবস্থা মানে তোকে মেরে ফেলবে, এই করবে সেই করবে, কোনোভাবেই ঢাকা যাওয়া যাবে না। তো ঢাকা যদি না যাইতে হয় যাই, তাহলে এখন আম্মা যদি টাকা না দেয় আপনি টাকা পাবেন কোথায়? হ্যাঁ, তখন আমাদের গ্রামের মধ্যে স্টিলের আলমারি ছিল, আপনারা জানি না আপনাদের এখানে ছিল কিনা তখনকার আমলে, এখন কি আছে আমি জানি না। স্টিলের আলমারি ছিল, তখন স্টিলের আলমারি দিয়ে চাবি দিয়ে খুলে প্রথম দফা স্বর্ণ নিয়ে গেছি, নিয়ে বাজারে বিক্রি করে ঢাকা চলে আইসা আন্দোলন করলাম। তারপর কিছুদিন পরে সে টাকা পুরাই গেল, তারপরে আবার আসলাম, আবার এসে একটা চেন নিয়ে গেলাম, ঠিক আছে। আমার আব্বা বিদেশে থাকতেন, ভাই থাকতেন, 2 ভাই থাকতেন বিদেশে। তো আম্মার অনেক স্বর্ণ টর্ণ ছিল। তো 3 দফা আমি আম্মার স্বর্ণ চুরি করেছি এই 111 আন্দোলন করার জন্য। তো এখন আপনি বলেন যে দুঃখ রাখবো কোথায়, হাসবো না কাঁদবো না মরবো, আপনি বলেন যে বঙ্গবন্ধু কন্যার জন্য, দলের জন্য এইগুলো করে আজকে আমার দলের ভাই, সাধারণ ভাইদের কাছে আমাকে এসে জবাবদিহি করতে হয়, শুনতে হয়। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি তো 2001 সাল থেকে 9 সাল পর্যন্ত আন্দোলন করেছি, একদিনের জন্য তো বাংলাদেশে যায় কোনো কিছু করি নাই, আমি তো লন্ডনে ছিলাম। তো আর এখন আমি কি করবো, এখন আমি 15 বছর যাবত লন্ডনে থাকি, লন্ডনে প্রতিষ্ঠিত সবকিছু আছে, আপনি তো জিজ্ঞাসা করে দেখেন যে লন্ডনে একটা লোক যদি কেউ থালা বাসন মাজে, সেও 4 থেকে 5 লাখ টাকা বেতন পায়। তো কিসের জন্য আমি কি করব, কেন করব? তো এইগুলো বুঝবেন, মানুষ সম্পর্কে মূল্যায়ন করবেন, বুঝবেন, মানুষকে রেসপেক্ট করবেন। আমরাও আপনাদেরকে সম্মান করি, আশা করি বুঝছেন।
ধন্যবাদ। ভাইয়া, তবে ভাইয়া আমি একদম ছোট মানুষ, আমার যেটা মনে হয় যে এই যে গুপ্ত কথাটা আমাদের দলের ভিতরে যে প্রচলিত হয়ে যাচ্ছে, আমরা একজন আরেকজনকে ট্যাগ দিয়ে দিচ্ছি, এই ব্যাপারটা কয়েকদিন ধরে খুব চলতেছে। মানে যেই একটু দলের জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, নেত্রীর জন্য বা আমাদের দলের জন্য, দেশের জন্য, তাকেই কোনো না কোনো ভাবে তার যে কোনো ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে হলেও তার উপরে একটা হ্যাঁ সাবরিনা, এটা এটা হচ্ছে আপনার মনে হয় সম্ভবত ইয়াতে একটু প্রবলেম করতেছে। এটা হচ্ছে সহজ, যে গুপ্ত যদি আপনাকে, এটা হচ্ছে সহজ, আপনি যদি কাউকে গুপ্ত বলে দিতে পারেন, এটা হচ্ছে সহজ, আপনি যদি কাউকে গুপ্ত বলে দিতে পারেন, একজন ধরেন দলের জন্য খুব কাজ করছে, অনেক ডেডিকেশন আছে তার, তাকে তাকে থামাই দেওয়ার জন্য, মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য তাকে বলে দিলেন সে জামাত করে বা শিবির করে, অথবা তাকে বলে দিলেন সে গুপ্ত, তখন সে কি হলো, মানসিকভাবে দুর্বল হয়ে গেল, সে কাজ করার। একদমই কেউ হয়তো আমার মতো যদি কেউ এরকম মানে শক্ত অবস্থানে না হয়, যেমন শক্ত অবস্থার মধ্যে আই ডোন্ট কেয়ার, আমাকে দল কি দিবে, আর আমি দল কবে ক্ষমতা আসবো, দল থেকে কি কি নিতে যাব। লন্ডনে একদম বাংলাদেশ সবচেয়ে ভালো লাইফ লিড করার মতো ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে। কবে কোথায় কি করবে না করবে এটার জন্য আমি জানি আমি, সো আই ডোন্ট কেয়ার। আমার মতো এরকম শক্তিশালী শক্ত অবস্থান অন্যের কারণ নাও হতে পারে, আর আমি জানি আমি একদম 111-এ কি করেছি রাজনীতি, এটা প্রমাণিত। একদম পত্রিকা, আপনি যদি ডেইলি স্টারে যান, প্রথম আলোতে যান, ইনকিলাবে যান, আমাদের সব পত্রিকার মধ্যে আমার চলেছে। আপনি যদি শুধু 111-এ ঢুকেন, শত শত ছবি পাবেন আমার। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছি, জামাত শিবিরের তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমরা ছিলাম বিরোধী দল, এই বিরোধী দলে আমরা রাজাকারের ফাঁসি চাই, রাজাকারের বিচার চাই, এরকম ব্যানারে আমার নেতৃত্বে ডেইলি স্টারে বড় করে ছবি হয়েছে। ডেইলি স্টারে পাবেন আপনি, ডেইলি স্টার বাংলাদেশের প্রথম শ্রেণী, ওইখানে বড় করে। এবং আমার সাথে যারা মিছিল করেছিল তারা বাংলাদেশের কেউ প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ছিল, কেউ আমার সাথে, আমার পিছনে যারা আছে এটা প্রমাণিত, কেউ প্রধানমন্ত্রীর বিশেষ মানে কি বলে এটাকে, এই পদটা আমি বলতে পারতেছি না, প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছে। পরবর্তীতে পুলিশে আছে 3 থেকে 4 জন, অ্যাডমিনে আছে, বড় বড় কর্মকর্তা। তো এরা এখন আমাকে ফোন দেয় আর মেসেজ দেয়, হাসে। তো আজকালের এই প্রজন্ম কি জানে, ওরা কি জানে যারা এগুলো করছে? তো এগুলো হচ্ছে কোনো রূপ কথা না, এগুলো হচ্ছে কোনো ইয়া না, এগুলো হচ্ছে প্রমাণিত। আমি বলছি আমি করছি, আমি বলছি এরকম না, এগুলো প্রমাণিত। ডেইলি স্টার, প্রথম আলো, ইনকিলাব, বড় বড় পত্রিকার মধ্যে এই ছবিগুলো আছে, প্রমাণগুলো আছে। এই সাহস নিয়ে বিএনপি জামাত ক্ষমতায়, ওদের 2 জন মন্ত্রী ছিল, ওরা সংসদে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে ওদের বিচার চেয়ে মিছিল করেছি, আমি নেতৃত্ব দিয়েছি, বক্তব্য দিচ্ছি, পরিচালনা করছি, ওই ছবি সবকিছু আছে। এটার পিছনে মনে হয় ভাইয়া যে আমাদের পিছনে যারা গুপ্ত ট্যাগ লাগানোর চেষ্টা করছে বা আমাদেরকে নিয়ে যারা দলের মধ্যে যারা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, এরাই মূলত গুপ্ত, এরাই মূলত বটবাহিনী রাজাকার, যারা আমাদের দলের ভিতরে ঢুকে গিয়ে এখন আমাদের মধ্যেই বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, আমাদের দলের যারা আছেন, তাদের উচিত হবে এই ব্যাপারগুলোকে খুবই শক্তভাবে হ্যান্ডেল করা, শক্তভাবে এই ব্যাপারগুলোকে দেখা। আমি আশা করব যদি দলের কেউ, কোনো ঊর্ধ্বতন কেউ যদি আমার এই ভয়েস, আমাদের এই লাইভ দেখে, তাহলে তারা অবশ্যই শক্তভাবে এটার জন্য প্রস্তুত হবেন এবং প্রস্তুত থাকবেন। তবে ইয়াং জেনারেশন যারা আছেন, আমাদের প্রজন্ম যারা আছেন, তারা না বুঝে সবকিছু যাচাই বাছাই না করে, কোনো তথ্যের ভিত্তি ছাড়াই মূল্যহীন ভাবে কোনো একটা বিষয় পেলেন, অমনি ধরে লাইভ করা শুরু করে দিলেন, ভিডিও করা শুরু করে দিলেন, পোস্ট করা শুরু করে দিলেন। এই ব্যাপারটা থেকে একটু আমাদের সচেতন থাকতে হবে যে আমরা আসলে যে ব্যক্তিকে নিয়ে এই ব্যাপারগুলো, এই প্রচলনগুলো, মানে প্রচারণাগুলো চালাচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড কি, সে আসলে কে, তার অবদান কতটুকু দলের জন্য, এগুলো আমার মনে হয় যে একটু জেনে নেওয়া ভালো। সো ভাইয়া, যাই হোক, আমি এবার আপনাকে আমি একটা কথা সাবিরা ভুলে যাব, যে জাস্ট এই কথাটা বলি, আমার একটা আবেগের জায়গা থেকে, আমি 15 বছর যাবত লন্ডনে থাকি, উদ্য পর্যন্ত আমি আমার আম্মাকে 1 ফোঁটা স্বর্ণ কিনে দিই না, একটা আংটিও কিনে দিই না, চেইনও কিনে দিই না। তখন আমি আম্মাকে বলছিলাম যে আপনার যে স্বর্ণ কিনছি, এই স্বর্ণ আমি শেখ হাসিনাকে দিয়ে আপনাকে পড়াই দিব। সেই জায়গা থেকে, সেই কমিটমেন্টের জায়গা থেকে সবকিছু দেয় আম্মাকে। আলহামদুলিল্লাহ, একদম ঢাকায় খুব ভালো পরিবেশে সবকিছু দিয়েছি, কিন্তু আমি স্বর্ণ কিনে দিই। আমি বলছি যে
আমি এটা দিব না, এটা শেখ হাসিনা দিব। জি ভাইয়া, আশা করব যে আপনার এই প্রতিজ্ঞা যেন সফল হয় এন্ড আন্টির যেন সেই পর্যন্ত সুস্থ থাকেন, আমার নেত্রী ফিরে আসা পর্যন্ত। ভাইয়া আর একটা বিষয় আপনার কাছে যদি একটু জানতে চাই, যেটা হচ্ছে এখন বর্তমানে যে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, এটার অনেক বড় একটা ইস্যুজ হচ্ছে চিটাগং এর যে একটা মিছিল হয়েছে, সেখান থেকে আমাদের কয়েকজন ভাই বন্ধুরা সহযোদ্ধারা অ্যারেস্ট হয়েছেন। এই বিষয়টাতে ভাইয়া আপনার নাম উঠে এসেছে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকেই পোস্ট করছেন যে এই যে অ্যারেস্ট হয়েছেন আমাদের ভাই বন্ধুরা সহযোদ্ধারা মাঠের কর্মীরা, এই অ্যারেস্টের পিছনে আপনার অবদান আছে, আপনার হাত আছে, আপনি আগে থেকেই এটা জানতেন এবং এই লিঙ্কটা আপনি হচ্ছে সবাইকে জানিয়েছেন যে অমুক জায়গায় মিছিল হবে, এন্ড সেই জন্যই অ্যারেস্ট হয়েছে। এই ব্যাপারটাতে ভাইয়া আপনি কি বলবেন আমাদেরকে? ধন্যবাদ। এই প্রসঙ্গে আওয়ামী লীগের এক নেতার কাছে একজন প্রশ্ন করেছিল যে সালাউদ্দিন কে তো ব্লেম দেওয়া হচ্ছে। তো আওয়ামী লীগের ওই নেতা, আওয়ামী লীগ বর্তমান রানিং কমিটির নেতা, মন্তব্য করেছে সালাউদ্দিন এত বড় নেতা হয় নাই এখান থেকে পয়সা বাংলাদেশে কাউকে গ্রেফতার করে দিবে। জাস্ট ওনার রেফারেন্সটা দিলাম, সালাউদ্দিন এত বড় নেতা হয় নাই যে এখান থেকে বসে, লন্ডন থেকে বসে বাংলাদেশে কাউকে গ্রেফতার করে দিবে। তো যারা দর্শক শ্রোতা অনুষ্ঠানটি শুনছেন, যারা কথাগুলো শুনছেন, যেহেতু প্রশ্ন আসছে আমি বলছি, আপনারা একটু দয়া করে শুনবেন। নাম্বার ওয়ান, যে আমার অত বড় ক্ষমতা নাই, আমি সরকার দলের কেউ না, এত বড় ক্ষমতা নাই যে আমি লন্ডন থেকে বসে চট্টগ্রামে কাউকে ধরাই দিই। তো বিষয়টা যেভাবে হয়েছে যে আমি জবে ছিলাম, আমি সপ্তাহে 3 দিন ডবল শিফট থাকে, 10 ঘন্টা করে। তো 10 ঘন্টা করলে 1 ঘন্টা ব্রেক থাকে, 11 ঘন্টা করতে হয়। তো হঠাৎ করে দেখি প্রচুর ফোন যাচ্ছে, মোবাইলে ফোন যাচ্ছে, এত ফোন আসতে দেখেছে কেন হঠাৎ করে। তখন ফোন ধরলাম, দেখলাম যে একজন বললো যে ভাই আপনার নামে এগুলো ছড়ানো হচ্ছে, আপনি নাকি চট্টগ্রামের এই এই কাজ করেছেন, তো আপনাকে এটা ক্লিয়ার করতে হবে। তখন তাড়াতাড়ি জব থেকে বলে আমি আসলাম, আইসা লাভ করে আমি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাট আপনার মাধ্যমে আবার ক্লিয়ার করছি যে নাম্বার ওয়ান হচ্ছে যে ভাই, চট্টগ্রামের এই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি আদৌ জানি না, এখনো জানি না কোন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, কোথায় থেকে গ্রেপ্তার হয়েছে। শুধু জানি যে চট্টগ্রাম থেকে কতিপয় লোক গ্রেপ্তার হয়েছে। এখন আমার নাম যেহেতু উঠেছে, অবশ্যই আমাকে এটা ক্লিয়ারিফাই করতে হবে। অনেকেরই প্রশ্ন, ভাই অনেক মানুষ তো ছিল বাংলাদেশে, তা আপনার নাম আসলো। আমি এটা অবশ্যই, আমাকে যেহেতু আমি ভিক্টিমাইজ হয়েছে, আমাকে অবশ্যই এটা ক্লিয়ার করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে, প্রথমত ভাই আমি কিছুই জানি না, এটার সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আপনাদের যারা শুনছেন, আপনারা নিজেকে একবার প্রশ্ন করুন যে ভাই আমার লাভ কি? একটা মানুষ যখন কাজ করবে, একজনকে থাপ্পড় দিবে, একজনের ক্ষতি করবে, তার ব্যক্তিগত লাভ কি? এই জিনিসটা চিন্তা করবেন। আচ্ছা বলেন তো, চট্টগ্রামের আমার দলের ভাইরা যে আজকে যে গ্রেপ্তার হয়েছে, তাতে আমার কি লাভ হয়েছে? ব্যক্তিগত ভাবে আমি লন্ডন থেকে আমার কি লাভ হয়েছে? আমার কি কোনো লাভ হয়েছে? তো লাভ যদি না থাকে, একজন মানুষের যদি লাভ না থাকে, বিনা স্বার্থে কেন আমি এই কাজ করি? সেকেন্ড থিং হচ্ছে যে ভাই আমি থাকি লন্ডনে, ওরা গ্রেপ্তার হয়েছে চট্টগ্রাম থেকে। তো আমি এইখান থেকে, লন্ডন থেকে কিভাবে জানবো বাংলাদেশের ওরা কোথায় থেকে কোথায় মিটিং, কোথায় 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 পরিকল্পনা, কি আমার জানার কথা? আপনি যদি বিদেশে থেকে থাকেন বা বাংলাদেশের কোন অঞ্চলে থেকে থাকেন, যুগটা বন্ধ করে দেখেন তো, একজন লোক ধরেন রাজশাহীতে মিছিল করতেছে, আমি আপনি টাকা বসে থেকে যান রাজশাহী করে, এটা তো আপনার জানার কথা না। তো আপনি তো পীর আউলিয়া ফকির না যে জানবেন। এখন আরেকটা কথা হচ্ছে যে তাদের সাথে কি আমার কোনো কথা হয়েছে, যোগাযোগ হয়েছে? কি কারণে যোগাযোগ? তারা কি আমার শেখ হাসিনা পরিষদ করে? তারা যদি আমার শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করতো, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতা কর্মী হইতো, তাইলে আমি হয়তো একটা বলতে পারতেন যে আপনার সংগঠনের কাজ করতে গিয়ে গ্রেপ্তার। আমার সংগঠনের কাজ তো 5 আগস্ট থেকে বহু মিটিং মিছিল আমি করাইছি, বাংলাদেশে বহু কাজকর্ম করেছি, বহু সহযোগিতা করেছি, কম্বল বিতরণ করেছি, আর্থিকভাবে সহযোগিতা করেছি, মিটিং করেছি, মিছিল করাইছি, পোস্টার লাগাইছি। তো এখন হঠাৎ করে একজন গ্রেপ্তার হয়েছে, যাওয়ার আগে বলে গেছে তো তাহলে উনি তো আমার সংগঠন করে না, আমি কিভাবে জানবো? এটা কি আমার জানার কথা?
তাদের সাথে তো আমার যোগাযোগ নাই, আমি কিভাবে জানবো? লন্ডন থেকে বসে কিভাবে জানবো বাংলাদেশ? এটা একটা কমন সেন্স না যে কোথায় লন্ডন আর কোথায় বাংলাদেশের চট্টগ্রাম? এটাকে আমার জানার কথা। কি অদ্ভুত একটা বিষয় না? এটা রসকে আমার জবাবদিহি করবে। আর আরেকটা জিনিস আপনারা প্রশ্ন করেন, আপনার এখানে সাউন্ড, কোনো সাউন্ড সাউন্ড আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনার এখানে মিউট করে দিলে একটা সাউন্ড আমার এখান থেকে আসছে সাউন্ডটা। হ্যাঁ, এখন ঠিক আছে। সো আর এত তাড়াতাড়ি কিভাবে ওই লোক যখন গ্রেপ্তার হইলো বা যারাই গ্রেপ্তার হইলো, খুব বলে দিল, হুট করে বলে দিল ওকে। লন্ডন থেকে কিন্তু বলে নাই, বলছে আমেরিকা থেকে সালাউদ্দিন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদের আমেরিকা থেকে সালাউদ্দিন গ্রেপ্তার করে দিয়েছে। তো আপনারা বুঝেন, একজন আনারি একজন মানুষকে যেই কাউকে দিয়ে বা জেনে না বুঝে জাস্ট শুধু আমাকে ভিক্টিমাইজ করার জন্য আমার নামটা বলে দিছে। এখন আমার কথা হলো যে এত তাড়াতাড়ি তারা কিভাবে জানলো যে আমি গ্রেপ্তার হওয়ার পরে জেনে গেল যে আমি গ্রেপ্তার করাই দিছি? এটা কমন সেন্স। ধরে আপনাকে একজন মানুষ ঢাকায় গ্রেপ্তার করলো, ঠিক আছে, আপনি হুট করে বলে দিলেন সাবরিনা গ্রেপ্তার করেছে, তো আপনি জানলেন কি করে সাবরিনা গ্রেপ্তার করেছে? জানতে হবে, এটা তদন্ত সাবজেক্টের ব্যাপার না, এটা কিন্তু ভাইয়া প্রশ্ন থেকে যেতে পারে যে অ্যারেস্ট হয়েছে, সে কি করে জানলো তাৎক্ষণিকভাবে যে এটা আমি করাইছি বা অমুকে তুমুকে করাইছে? করাইছে। এটা তো একটা কমন জিনিস, এটা জানার ব্যাপার, ইনভেস্টিগেশনের ব্যাপার। হ্যাঁ, তো এটা হুট করে বলে দিল যে সালাউদ্দিন গ্রেপ্তার। আসলে মূল ঘটনা আসলে আপনি আপনার ইয়াটা যদি একটু মিউট করেন সাউন্ড। হ্যাঁ, এখন মূল ঘটনা হইলো যে কেন আসলে আমার নাম বললো। হ্যাঁ, আমি বলি ঘটনাটা হচ্ছে যে আমি এটাকে পরে এটাকে খুঁজে যখন এরকম আলোচনা সমালোচনা জন্ম দিছে, তখন এটাকে জানার চেষ্টা করলাম, দুই জনের সাথে বুঝলাম, কথা বললাম যে আসলে কি হয়েছে। তো বিভিন্ন জনের বিভিন্ন, সুশান্ত দাশগুপ্ত খুব একটা ভালো ব্যাখ্যা করছে। সুশান্ত দাশগুপ্ত ব্যাখ্যা করছে এটাকে এইভাবে যে ওনার ঘরে আগুন লাগছে, সার্কিট থেকে আগুন লাগছে, ওনার ঘর পুড়ে যাচ্ছে, তো যাওয়ার সময় বলে গেছে, পাশের বাড়িওয়ালার নাম বলে গেছে যে সে আগুন লাগাই দিছে। অন্তত পক্ষে একজনকে দোষী করে গেল। এটা হচ্ছে যে বদিউর রহমান একটা গল্প বলছিল যে অনেক কিছু কিছু মানুষ আছে শয়তান প্রকৃতির, তারা কাউকে শান্তিতে থাকতে দেয় না। কিরকম শান্তি দেয় না? সে খুব খারাপ লোক ছিল, শয়তান ছিল। তো আমি এটা তাদেরকে বলছি না, জাস্ট গল্পটা বলছি আর কি, আবার কেউ এটাকে অন্যভাবে নেবেন না। যে সে অনেক খারাপ কাজ করছে, অকাম কুকাম করছে, অনেক শয়তানি করছে জীবনে। তো মারা যাওয়ার সময় সে বলছে যে দেখ, আমি তো জীবনে কম খারাপ কাজ করি না, বহু খারাপ কাজ করছি, তো আমি এই খারাপ কাজের শাস্তি চাই, আমার নিজের খারাপ কাজের নিজে আমি শাস্তি চাই। তো বললো যে কি শাস্তি চান? তো বললো যে আমি যখন মারা যাওয়ার পরে আমাকে তোরা একটা বাঁশের লাঠি দিয়ে 3 রাস্তার মধ্যে বাঁশ দিয়ে দাঁড় করায় রাখিস, এটা আমার শাস্তি। তো এখন এই দুষ্ট পোলাপান করছে কি, তার শাস্তি স্বরূপ সে যখন মারা গেছে, তারা এরকম পিছন দিয়ে বাঁশ দিয়ে 3 রাস্তার মধ্যে তারা দাঁড়া করা লাগছে। এখন তো মনে করে কতক্ষণ পরেই তো পুলিশ আসছে, পুলিশ এসে সব বাচ্চা কাচ্চা যেগুলো এই কাজগুলো করছে তাদেরকে ধরে ফেলছে, যে তোরা একটা মানুষকে বাঁশ দিয়ে মাইরে ফেলছিস, রাস্তার মধ্যে দাঁড়া করে রাখছিস। তো এখন যে শয়তান, যে খারাপ লোক, যে সে মরলেও কাউরে শান্তি দেয় না, মরার পরেও সে নিজেও মরছে, আরো লোকজনকে মাইরা গেছে। তো এখন সে মরছে, সে গ্রেফতার হয়েছে বাংলাদেশে, তো 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ নেতা কর্মী গ্রেফতার হয়েছে। এটা তো আর একটা ঘটনা না। তো এই লক্ষ লক্ষ নেতা কর্মীকে কে গ্রেফতার করাইছে? ইউনূসের কাজ, বিএনপি জামাতের কাজ হইতে এগুলো করা, এগুলো করতেছে। তোমরা মিটিং করতে গেছো, কি করতে গেছো? ওইখানে পুলিশের কাছে খবর গেছে, তোমরা নাকি ফেসবুকে পোস্ট দিছো, ওই খবর পাইলাম যে ছেলেটা ফেসবুকে পোস্ট দিছে, তারা এখানে মিছিল করতো। তাদের জন্য সহজ, তাদেরকে ধরে নিয়ে আসছে। এখন কি করছো? যাওয়ার আগে নিজেও মরছো, গেজালে গেছো, সালাউদ্দিনকে ফাঁসাই দিয়ে গেছো, নিজেদের দলের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি করে দিয়ে গেছো। খারাপ লোকের কাজ হচ্ছে এটা। আবার তাদেরকে আমি বলি, তাদেরকে দোষারোপ করি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তারা ভালো। তো এখন মূল এটার একটা লিঙ্কটা আমি বলি যে উনি যে 2টা কারণে উনি এই কাজটা করছেন। যে একটা হচ্ছে যে উনি নাকি একটা সংগঠন করে, কি পরিষদ, ঐক্য পরিষদ সামথিং লাগে একটা করে, তো ওইটার মাধ্যমে উনি এখানে মিটিং লোকজনের কাছ থেকে এটার
প্রতিষ্ঠা বার্ষিকী বা সামথিং পালন করার জন্য একটা জায়গায় যায় মিলিত হয়েছে। তখন মিলিত হওয়ার পরে পুলিশের কাছে খবর গেছে, পুলিশ তাদেরকে ধরে ফেলছে। তো এখন স্বভাবতই সব লোকজন যারা গ্রেপ্তার হয়েছে বা জনগণ এখন তাকে ধরতো, যে তোমার কে বলছে ঐক্য পরিষদ করতে, তুমি এতগুলো লোককে ধরাই খাইছো, তারে ধরতো যে তুমি এই কাজটা করছো। এখন সে কি করছে, টেকনিক্যালি আরেকজনের নাম বলে দিছে, এই মুখে ধরাই দিছে। তার মানে হচ্ছে তার উপর থেকে যে ক্ষোভটা, এই ক্ষোভটা এখন কি হলো, ডাইভার্ট হয়ে ট্রান্সফার হয়ে আমার উপরে চলে আসলো। এটা হচ্ছে একটা ইয়া। আর দ্বিতীয়টা হচ্ছে যে উনি একজন লোক, এখান থেকে একজনের লোক, একটা মাওলানা, সে আমাদের সাথে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করতে চাইছিল। তো পরে সে বলল যে তারে বাংলাদেশের আহ্বায়ক করে দেওয়ার জন্য। তা আমরা বললাম যে না, আমরা তো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করি, বাংলাদেশে আহ্বায়ক করার এরকম কোনো সিস্টেম নাই, বিধে নাই, এটা আমরা করতে পারবো না। আপনি যদি চান তাহলে আপনি নিজে কোনো কিছু করে বাংলাদেশের আহ্বায়ক হয়ে দলের জন্য কাজ করতে পারেন, এটা ভালো। এখন ওই ক্ষোভের থেকে আমাদের এখানে থাকতে পারলে হয়তো সারা দেশের সব মানুষের সাথে, বিদেশে যারা আছে তাদের সাথে কানেক্টেড হইতে পারতো, না কোনো উদ্দেশ্য থাকলে সেটা করতে পারতো, হয়তো সেটা করতে পারে না। সেই ক্ষোভের থেকে হয়তো আমার নাম বলে দিয়ে জাস্ট ওনার উপর থেকে ব্লেমটা ছেড়ে দিছে, বা ওনার ক্ষোভের থেকে, ওই যে বললাম ওনার ঘর পুড়ে গেছে, আরেকজনের নাম বলে দিয়ে উনি বিদায় নিছে। আমি বলবো যে এরকম ব্লেম গেম এগুলো জাস্ট না খেলে এই মুহূর্তে এখন এই দলের কঠিন পরিস্থিতিতে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ না করতে পারি, নিজেদের দলের লোকদেরকে, আমার মতো লোককে, যার 5ই আগস্টে যার বাড়িঘর ভেঙে দিছে, বিকজ আমি টকশো করতাম দলের পক্ষে, এই কারণে 5ই আগস্টে আমার বাড়িঘর আগুন দিয়ে ভেঙে দিছে, যারা সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। 18 মাস যাবত আমার বাবা মা পলাতক, আমার ব্যবসা ছিল, 5ই আগস্টে সেই ব্যবসা আমি ক্লোজ করে দিয়ে এটা সহ্য করতে পারি নাই। এই দিন রাত কাজ করতেছি, 1.5 বছর আমি কোনো জব করি নাই, এই দলের জন্য কাজ করতেছি। এখন কি হয়েছে, আমাকে থামাই দিতে হবে। তো এখন আমি দর্শকদেরকে বলবো বা আমার বন্ধুদেরকে বলবো, চিন্তা করেন আমার মধ্যে একটা লোককে থামাই দিতে পারলে কার লাভ? অবশ্যই বিএনপি জামাতের লাভ। আর যারা এই কাজগুলো করছে তার মানে বিএনপি জামাতের লাভকে প্রমোট করছে। আর আমি যদি দলের পক্ষে কাজ করি, দলের পক্ষে কাজ করলে আমি কি এমন, এখন আমি আওয়ামী লীগ থেকে কি নিয়ে যাবো? তো এই বিষয়গুলো নিজে নিজে প্রশ্ন করলে আপনারা এমনি নিজের কাছ থেকে নিজে উত্তর পাবেন। ধন্যবাদ। তবে ভাইয়া এখানে আমরা তো আপনারটা শুনলাম, আপনার বিষয়টা শুনলাম, আপনি বললেন। তবে যারা অ্যারেস্ট এবং আপনার নাম বলে গেছে তারা তো টুডে অ্যান্ড টুমোরো ভাইয়া বের হবে, অবশ্যই বের হবে। বের হওয়ার পরে কিন্তু তারা এই প্রশ্নের সম্মুখীন অবশ্যই হবে যে তারা কেন আপনার নাম বলেছে। সেক্ষেত্রে যদি তারা কোনো প্রমাণ দিতে পারে যে আপনি এটার সাথে ইনভলভ ছিলেন, আপনি জানতেন বিষয়টা এবং আপনি এই লিঙ্কটা করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন যে ওনারা মিছিল করতেছে, সেখানে অ্যারেস্ট হয়েছে, তাহলে কিন্তু ভাইয়া আবারও আমার সাথে যারা আছেন তাদের আবার আপনার সাথে না, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমার বিরুদ্ধে যে 2টা 3টা পরিকল্পিত অপপ্রচার একটা যদি 1%, 1% যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি নিজের টাকা খরচ করে আমি বাংলাদেশে যাব। আর আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ের যুদ্ধের অপরাধে বাংলাদেশে আপনারা আমার হাত পা বেঁধে পাথর নিয়ে 1% প্রমাণ করতে। জি ভাইয়া, আপনার সাথে এই লাইভ অবশ্যই আমি পোস্ট হওয়ার পরে সেভ করে রাখবো। না, আমি আবারও বলতেছি, আবারও আপনার উদ্দেশ্যে বলতেছি এই কথাটা, এটা আপনি বলবেন, এই প্রয়োজন বোধে শুধু এই অংশটুকু কাট করে ছেড়ে দিবেন। আমি যারা এই অপপ্রচার করেছে তাদের উদ্দেশ্যে বলছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এই অভিযোগের যে আমাকে কি বলছে যে জামাত শিবির কেউ বানাচ্ছে, বা ফটো কার্ড গুলো আমার ছেড়ে দিছে 5 আগস্টের পূর্বে, আমার আমি সরকার নেত্রীর বিপক্ষে ছিলাম, বা চট্টগ্রামের ঘটনা, এই ঘটনা, এই 2-3টা বিষয়ের একটা যদি 1% নাই, 100% প্রমাণ কারো করতে হবে না, শুধু 1% যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি শুধু বলবেন যে এটা প্রমাণিত হয়েছে, আমি নিজের টাকা খরচ করে আমি বাংলাদেশে যাব, আমার প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলার পাদদেশে
হাত পা বেঁধে আপনারা দর্শক শ্রোতারা আমাকে পাথর নিক্ষেপ করে মারবেন, আমার কোনো অভিযোগ থাকবে না, আমি হাসতে হাসতে মরবো, সেটা আমি চ্যালেঞ্জ করবো। ধন্যবাদ আপনাকে ভাই। আমি বোধহয় দেখিনি এরকম ওপেন চ্যালেঞ্জ এরকম ভাবে, মানে এতটা বিশ্বাস নিয়ে কেউ এত ওপেন চ্যালেঞ্জ করেছে আমি এখন পর্যন্ত দেখিনি। সো আমি আশা করবো যাতে আপনার এই চ্যালেঞ্জটাতে আপনি সফল হন, যারা বের হয়ে আসছে তারা যেন তাদের ভুলগুলো বুঝতে পারে। এন্ড আমি আশা করবো অবশ্যই তারা যেন তাদের ভুল বুঝে আপনার কাছে ক্ষমা চায়। ভাইয়া, আরেকটা শেষ প্রশ্ন আপনার সাথে আমি করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক। এখন অনেকের মুখেই শুনি যে আপনি দোকান ব্যবসা করছেন। এই বিষয়টাতে আমি যদিও একদমই জানি না যে কেন আপনাকে এটা মানুষ বলে বা কেন আপনাকে নিয়ে এই ধরনের কথাবার্তা লিখে। এই ব্যাপারটা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে আপনার এই দোকান ব্যবসাটা বলতে কি বুঝায় মানুষ? বলে যে আপনি দোকান খুলেছেন, সেখান থেকে রাজনৈতিক সুবিধা আপনি ভোগ করছেন। এই ব্যাপারটা আমার আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে যদি একটু ক্লিয়ার করেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি মানুষের সাইকোলজি রিড করতে হবে। সাইকোলজিটা হচ্ছে এরকম, একটা রাজনৈতিক সংগঠনকে যখন কেউ দোকান বলবে, রাজনৈতিক সংগঠনকে, আপনার ইয়াটা একটু মিউট করে দেন, একটা রাজনৈতিক সংগঠনকে কেউ যখন দোকান বলবে তখন এটা সে ব্যবসায়িক পারপাজে বলতেছে, আর্থিক পারপাজে বলতেছে, চাঁদাবাজি, এটা হচ্ছে তার সাইকোলজিক্যাল থিঙ্কিং। আমি মনে করি যারা শেখ হাসিনা সংগ্রাম পরিষদকে দোকান বলে তারা হচ্ছে যে বিভিন্ন সময় যারা মনে করেন যে, আমি রাজনৈতিক নেতাদেরকে বলছি না, কতিপয় চাঁদাবাজ বা ধান্দাবাজ, রাজনীতি করে যারা নিজের আখের গুছাতে চায়, নিজের ফায়দা লুটতে চায়, এরকম চাঁদাবাজরা, ধান্দাবাজরা, ব্যবসায়ীরা, তারা এটাকে দোকান বলে। রাজনৈতিক সংগঠন দোকান হবে কেন? রাজনৈতিক সংগঠন হচ্ছে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ শেখ হাসিনার জন্য কাজ করবে, এটা রাজনীতি করবে, এটা রাজনৈতিক সংগঠন। এই সংগঠন হয়েছে, এই সংগঠনের মূল স্লোগান হচ্ছে আমি দিয়েছি, হয় শেখ হাসিনা নয় মৃত্যু, মানে শেখ হাসিনাকে ছাড়া আমরা অন্য কাউকে মানি না। এখন আপনি বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, এই স্লোগান কেন হয় শেখ হাসিনা নয় মৃত্যু? আমি আপনাকে বলি, আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলি, যারা শুনছেন একটু ভালোভাবে শুনেন। প্রথম দিকে একটা আলোচনা আসছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন সংস্কার করে নতুন দল গঠন করতে চায়, এই ধরনের একটা আলোচনা আসছে। আপনি সাবরিনা মনোযোগ দিয়ে শুনবেন। তখন আমি, দিনটা হচ্ছে যেদিন বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে দেওয়া হয়, সেদিন আমি আপার সাথে কথা বলি, আমি আর আরেকজন, দুইজনে মিলে কথা বলি, জেনারেল। তারও আগে আরেকদিন আপার সাথে লন্ডনে ম্যাকডোনাল্ডসে বসে আপার সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলি। তখন আমি ক্যাম্পেইন করি শেখ হাসিনাতে আস্থা। তখন প্রধানমন্ত্রী আমাকে বলে যে সালাউদ্দিন, প্রধানমন্ত্রীতে আস্থা, শেখ হাসিনাতে আস্থা এটা না লিখে জয় বাংলা ক্যাম্পেইনটা করো। আমি আপাকে বললাম যে আপা, আমি জয় বাংলা আপনার সাথে আমি দ্বিমত করবো না, জয় বাংলা ক্যাম্পেইনটা করবো, শেখ হাসিনাতে আস্থা এই প্রোগ্রাম এটাও করবো। কেন করবো আপা? আপনি আমাকে 2টা মিনিট দেন, আমি এক্সপ্লেন করি। যে আপনার মনে আছে 111-এ আপনাকে নিয়ে, আপনাকে মাইনাস করে রাজনীতি করতে চেয়েছিল একটা চক্র, সেই চক্র এখনো নতুন থিওরি নিয়ে আসছে, রিফাইন্ড আওয়ামী লীগ আপনাকে বাদ দিতে চায়। এই জন্য আমরা সারা বাংলাদেশের দেয়ালে লিখে দিতে চাই শেখ হাসিনাতে আস্থা। এবং এই ক্যাম্পেইনটা আমরা করেছি, আমি, শেখ সোহেল রানা, টিপু ভাই, জাকির সহ আমরা কতগুলো এই ক্যাম্পেইনটা করেছি। এখন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, ধরেন আমরা এরকম করতে পারতাম, সংগ্রাম পরিষদ নাম দিতে পারতাম, নাম দিয়েছি শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। কেন দিয়েছি জানেন? কারণ 111-এর অভিজ্ঞতা থেকে দিয়েছি। আমি আপনাকে বলি, আমরা রাজনীতিটা বুঝি, এগুলো ফেস করতে হবে, এগুলো আমরা জানি, রাজনীতি আমরা একদম চোখে দেখি। 111-এর সময় আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতাম শেখ হাসিনার পক্ষে, পাশাপাশি সংস্কারপন্থীরা আমাদের উপর হামলা করত, আমাদেরই লোক, আওয়ামী লীগের লোক, সংস্কারপন্থী অংশ আমাদের উপর হামলা করত, আমাদের বিপক্ষে মিছিল করত, তারা আবার আরেকটা মিছিল করত। তো ওই অভিজ্ঞতা আছে। শেখ হাসিনা এখন বিপদে পড়েছে, 111-এ বিপদে পড়েছিল, এখনো বিপদে পড়েছে, তার মানে এখন আর সেই সুযোগটা নিবে। সেই জন্য আপাকে আমি বলেছি যে আপা, আপনার নামেই করতে চাই, এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করেছি। এর স্লোগান হচ্ছে ওই শেখ হাসিনা নয় মৃত্যু। এর মূল থিমটা হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে ছাড়া অন্য কিছু মানি না। রিফাইন্ড আওয়ামী লীগ যারা করবে, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ তাদেরকে প্রতিহত করবে।
এই শেখ হাসিনা, এই জন্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। আর এই জন্যই যে আমার পেছনে শত্রু কেন বাড়ছে, আমি আপনাকে বলি আমার পেছনে শত্রু কেন বাড়ছে এবং আমাকে কেন এরকম ভাবে ট্যাগ দিতে চায়, সরাই দিতে চায়, চুপ করাইতে চায়। এর অন্যতম কারণ হচ্ছে যে ফার্স্ট যখন নাম শুনে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, তখন ওই যে 111 সংস্কারপন্থী এবং রিফাইন্ড আওয়ামী লীগের যারা বর্তমান যে তত্ত্ব নিয়ে আসছে, তাদের গায়ের মধ্যে জ্বালা ধরে এই শালা তো বিগ প্রবলেম, সে তো শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করছে, সে তো শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে। এবং আমার সম্পর্কে জানে যে আমাকে যতক্ষণ পর্যন্ত একদম মেরে না ফেলতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাকে থামানোর মতো সাহস শক্তি কারণ নেই, এটা জানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার যখন মিছিল করেছি, পুলিশ আমার বেল্টে ধরে টানে, তারপরও আমরা ঢিল মারতে গেছি। ওই ধরনের চ্যালেঞ্জ নিয়ে 9 জনে শেখ হাসিনাকে বাংলাদেশে যখন আসতে দেওয়া হয় না, 9 জনের শাহবাগের ফুলের দোকানের এখান থেকে মিছিল নিয়ে প্রায় 20টা গাড়ির মতো, আমরা এটা বলা ঠিক হবে না, ঠিক আছে, ভালো কাজ না, এগুলো আমরা করেছি। আমাদের সাহস সম্পর্কে, আমাদের অভিজ্ঞতা সম্পর্কে অনেকেই জানে। এই জন্য শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নাম শুনলে অনেকের গায়ে জ্বালা ধরে। তো এই জন্য কিছু মানুষ এটা নিয়ে পরিকল্পিতভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। আর আরেকটা হচ্ছে, ধরুন একটা সংগঠন যখন আপনি করতে যাবেন, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, আপনি তো সবাইকে পোস্ট দিতে পারতেছেন না, পদবি দিতে পারতেছেন না। কিছু লোক আসে, আইসা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, বা তাদের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে পদ দিতে পারি না, তাদের মতের 100% প্রতিফলন ঘটাতে পারি না, তারা বেরিয়ে গিয়েই বদনাম শুরু করে। আবার মনে করেন যে কিছু লোকাল আধিপত্যের বিস্তার আছে, আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদ প্রোগ্রাম করি, তারা মনে করে যে তাদের পারফরমেন্স কমে যাচ্ছে, আমরা বেশি করে ফেলছি। বিভিন্ন এই সবগুলোর সমন্বয়ে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থামাইতে হবে। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ কার জন্য কাজ করে? শেখ হাসিনা সংগ্রাম পরিষদকে আমার জন্য কাজ করি, আমার বাবার জন্য করি, মার জন্য করি? শেখ হাসিনা সংগ্রাম পরিষদ শেখ হাসিনার জন্য কাজ করি। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমে বাংলাদেশে অসংখ্য মানুষকে জামিন করাইছি, আর্থিক সহযোগিতা করছি, মিছিল করাইছি, নেতাকর্মীদের পাশে দাঁড়াইছি, বিভিন্ন জায়গায় মিছিল করছি, সুইজারল্যান্ডে গিয়ে, লন্ডন থেকে সুইজারল্যান্ডে গিয়ে মানবাধিকার কমিশনে গিয়ে পিটিশন দিয়েছি ইউনুসের নামে। এখান থেকে ব্রিটিশ মানবাধিকার কর্মী নিয়ে গিয়ে, ওদেরকে নিয়ে সুইজারল্যান্ডে গিয়ে আমরা পিটিশন দিছি, জার্মানি গিয়ে প্রোগ্রাম করেছি। এই 17 তারিখ আসছে, যে 17 তারিখ নেক্সট উইক গ্রিস যাচ্ছি, এথেন্সে, ওইখানে প্রোগ্রাম করব। 18 তারিখ স্পেনে যাব, তারপরে ফ্রান্সে যাব। এইভাবে আমরা সংগঠিত করতেছি শেখ হাসিনার পক্ষে। এটা অনেকের ভালো না লাগতে পারে, ভালো না লাগলে বিরোধিতা করবে রাজনীতিতে। আপনার ভালো লাগছে না, বলে দিবে যে জামাতের লোক, ট্যাগ দিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের, এই জায়গা থেকে আমি কাউকে ব্লেম দিতে চাই না। আমি বলি, ভাইয়ের আমার, বোনের আমার, আপনারা যারা আমার সম্পর্কে পোস্ট দিয়েছেন, প্রপাগান্ডা করেছেন, বুঝে না বুঝেন পোস্ট করেছেন, কারো প্রতি আমার বিন্দু মাত্র কোনো অভিযোগ, দুঃখ, কষ্ট কিছু নেই। শুধু এইটুকু বলবো, দলের এই মুহূর্তে, এই সময়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, একে অপরের প্রতি ডেডিকেটেড ত্যাগী নেতাদের প্রতি যদি শ্রদ্ধা জানাতে না পারি, তাহলে অনেকেই দল থেকে হারিয়ে যাবে এবং অতীতেও চলে গেছে। আর যদি হারিয়ে যায়, তাহলে লাভবান কারা হবে? লাভবান হবে প্রতিপক্ষ। তো এই জিনিসটা একটু মনোযোগ সহকারে, একটু বিবেচনা করে কাজকর্ম করার জন্য সবার কাছে অনুরোধ করব। ধন্যবাদ। জি ভাইয়া, আপনার সাথে আমি এই জায়গাটায় একদমই একমত যে আমরা যদি সোচ্চার না হই, আমরা যদি সতর্ক না হই, তাহলে আমাদের মধ্যে থেকে অনেক লড়াকু সৈনিকরা যারা মাঠে আহ দেশের জন্য, দলের জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে অনেকেই। এই বিষয়টা ভাইয়া আমার মনে হয় যে আমরা অনেকেই আছে যারা এখন বর্তমানে 5ই আগস্টের পর থেকে লড়াই করে যাচ্ছি, এরা শেখ হাসিনার প্রশ্নে আসলেই আপোষহীন। এখানে যখন আমাদের কাছে এই ফটোকার্ডটা নকল করে ছড়ানো হয়েছে, যেখানে আপনার লেখা যে আওয়ামী লীগকে এটার বিচার করতে হবে বা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, যদি আমরা জানি যেটা সম্পূর্ণভাবে একটা জঙ্গি হামলা করা হয়েছে, এন্ড যেখানে আপনার নাম দিয়ে ফটোকার্ড তৈরি করা হয়েছে যে আগামীকালকে লং মার্চ ফর ঢাকা, আগামীকালকেই ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। এইরকম ব্যাপারগুলো দেখে যারা আমরা একদমই শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, তারা আগ পিছ না ভেবেই হয়তোবা
অনেক কথা বলেছি অ্যান্ড অনেক কিছু নিয়ে যাচাই বাছাই না করেই পোস্ট করেছি। আমার মনে হয় যারা এখন মানে আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার লাইভের প্রথম দিকটা দেখবেন। এই ব্যাপারগুলো আপনাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই কমেন্ট করছেন এই বিষয়টা নিয়েই যে আপনি 4ই আগস্ট 2024-এ পোস্ট করেছেন, এটা লিখেছেন, এরকম কমেন্ট আমার এখানে আসতেছে। আমি আশা করব যে আপনারা অবশ্যই আমার লাইভটা শেষ হওয়ার পরে আমার লাইভের প্রথম দিকটা দেখবেন যে সালাউদ্দিন ভাই এই বিষয়ে কি জবাব দিয়েছেন। সো ভাইয়া আমি আপনি যদি আমাকে আরেকটু হেল্প করতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে আমার 4ই আগস্ট 5ই আগস্ট বা জুলাইতে যে পোস্ট গুলো আছে সেগুলো লিঙ্ক আপনাকে দিয়ে দিব। আপনি আপনার কমেন্টস এর মধ্যে লিঙ্ক গুলো দিয়ে দিবেন। যারা পরিশ্রম করতে চায় না সহজে ওই লিঙ্ক গুলোতে ক্লিক করলে পেয়ে যাবে একদম ইজি। আর এটা তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো যে আসলে কাউকে বলার আগে আমরা তো এইভাবে বের করতে পারি, তার এখানে গেলেই তো আমরা লিঙ্ক পেয়ে যাই। আর যারা এগুলো করছে, যারা এগুলো পাঠায়, তাদের কাছে প্রশ্ন করেন যে ভাই এটার একটা লিঙ্ক দেন তো আপনি আমাকে। ফেসবুকের তো একটা পোস্ট দিলে লিঙ্ক থাকবে না, তাকে প্রশ্ন করেন যে ভাই এটা লিঙ্কটা দেন তো আমাকে। জি, এটা একদমই ইজি একটা বিষয়। আপনি জাস্ট লিঙ্কটা যে ফটো কার্ডটা যে ছড়ানো হচ্ছে সেই ফটো কার্ডের একটা লিঙ্ক চাইবেন আপনি। লিঙ্কটা দিলে তো অবশ্যই সেটা সালাউদ্দিন ভাইয়ের নিজের যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপনি খুঁজে পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই ইজি একটা প্রসেস আমার মনে হয়। সো ভাইয়া আজকে আমরা লাইভটা শেষ করতে চাচ্ছি। আপনি অনেক মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করেছেন এন্ড সব থেকে ভালো যে বিষয়টা লেগেছে 1/11-তে যে আপনি আন্টির স্বর্ণগুলো বিক্রি করে দিয়েছেন, এই গল্পটা আমাদের অজানা ছিল। ভালো লেগেছে শুনে যে এরকম একজন লড়াকু সৈনিককে নিয়েও আজকে আমার লাইভ করতে হয়েছে, তাকে গুপ্ত ট্যাগ দিয়েছি সেই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। এটা আমার আমার কাছ থেকে আমার মনে হয় যে আমাদের দুর্বলতা যে আমরা পারি না। তো আমাদের মধ্যেই গুপ্ত ঢুকে গেছে, হয়তোবা আমাদের এই ডেডিকেটেড যে মানুষগুলো আছেন তাদেরকেই প্রশ্নবিদ্ধ করার জন্যই আমাদের মধ্যে বট বাহিনী ঢুকে গেছেন, আমাদেরকে দিয়েই আমাদেরকে আহ অপমান করানো হচ্ছে বা হেনস্থা করানো হচ্ছে। অনেকেই বুঝে না বুঝে অনেক কিছু বলেছে ভাইয়া। তো ব্যাপারগুলো আপনি অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় নিয়ে। আমি জানি যে আপনি অনেক ব্যস্ত, তো আপনার মূল্যবান সময় নিয়ে আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমরা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি? এই মুহূর্তে আমার মনে হয় যে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এর বিকল্প কিছুই নেই আমাদের দলের জন্য। সো সেই জন্য আমার যারা অডিয়েন্স এখন আপনাকে শুনছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি মনে করি যে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ হয়, আওয়ামী লীগকে কেউ দাবায় রাখতে হবে। আওয়ামী লীগের মূল সমস্যা যে আমরা ঐক্যবদ্ধ না। এখন আপনি যদি আপনার নিজ দলের মানুষ, আপনার ইয়েটা একটু মিউট করতে চান, হ্যাঁ, এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা হচ্ছে সবচেয়ে জরুরি। এখন ধরেন আপনার মতের সাথে মিলল না বা এলাকায় গ্রুপিং বা বিভিন্ন জায়গায় গ্রুপিং এর কারণে আপনি আপনি আরেকজনকে ট্যাগ দিয়ে দিলেন, জামাত করে দিলেন, শিবির করে দিলেন, আবার সেও আপনাকে জামাত শিবির বানাই দিল, গুপ্ত বানাই দিল। তো দিন শেষে আপনারা কি করলেন? নিজেরা নিজেরা কাদা ছুরি করলেন। 5 বছরের জায়গায় হয়তো 10 বছর বিরোধিতা থাকতে হবে বা আরো সময় থাকতে হবে। আর যদি ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে একসাথে কাজ করতে পারেন, খুব শীঘ্রই আপনারা ক্ষমতার শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আমরা সবাই প্রধানমন্ত্রী করতে পারবো এবং রাষ্ট্রটা ভালো চলবে। তখন আমাদের মতো সালাউদ্দিনরা আপনাদের বাংলাদেশে যাবে না, কোনো পদ পদবি নিতেও যাবে না, কোনো কিছু ভাগবাটোয়ারা নিতে যাবে না। সালাউদ্দিনরা লন্ডনে সেটেল, লন্ডনে হয়তো খুব ভালো থাকবে। হয়তো আপনাদের জন্য নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসবে, আপনাদের জন্য কিভাবে কাজ করা যায়, আপনাদের দেশের জন্য কিভাবে কাজ করা যায়, আপনাদের পাশে কিভাবে কাজ করা যায়। আমরা শুয়ে শুয়ে চিন্তা করি লন্ডনে বসে বাংলাদেশের জন্য, আপনাদের জন্য ক্রিয়েটিভ কি কাজ করলে আপনাদের উপর আপনারা ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, সেগুলো নিয়ে চিন্তা করব। কোনো কিছুর জন্য বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ বহু ভালো রেখেছে, আপনাদেরকেও ভালো রাখুক। আপনাদের জন্য কাজ করার জন্য, কাজ যেন আপনাদের জন্য করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, সেই জন্য দোয়া করবেন আর সকলে ঐক্যবদ্ধ থাকবেন। কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। কাদা ছড়াছড়ি করলে আমাদের নিজেদের ক্ষতি হবে। সবচেয়ে এই মুহূর্তে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। সৈয়দ আশরাফুল ইসলাম বলেছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। আশরাফুল ইসলামের সুরে আমিও বলছি যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না, সকলে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে। ধন্যবাদ। জি ভাইয়া, আমরা জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। তো আমরা অবশ্যই চাইবো না আপনার মতো একজন মেধাবী ছাত্রনেতাকে বিলুপ্ত হয়ে দিতে বা বিলুপ্ত হয়ে যান, এটা আমরা অবশ্যই চাইবো না।
আমরা আমাদের জায়গা থেকে যে যেভাবে পারি অবশ্যই এই যে ব্যাপারগুলো নিয়ে সালাউদ্দিন ভাইকে নিয়ে, আজকে সালাউদ্দিন ভাইকে নিয়ে হচ্ছে, আগামীকালকে আরেকজনকে নিয়ে হবে, তারপরের দিন আমাকে নিয়ে হবে, এই ব্যাপারগুলো আমরা সঠিক প্রমাণের ভিত্তিতে তুলে ধরতে পারি, এই আশা থাকবে সবার কাছে। যে কোনো কিছু শুনেই যেন হুটহাট করে তার বিরুদ্ধে লেগে না যাই বা উস্কানিমূলক পোস্ট না করি। অবশ্যই যদি কারো কোনো, আমি বারবার বলি যে আমার বিরুদ্ধেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্ন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার সাথে ক্লিয়ার করবেন, তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন। তো ভাইয়া, আজকের লাইভটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাকে আরো একবার ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তারা অসংখ্য এখন আমার সাথে দেখেছেন এবং পরবর্তীতে তারা দেখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে আবার।